কমরেড আবুর দেববর্মা, কমরেড শঙ্কর প্রসাদ দত্ত, কমরেড নারায়ণ কর, ওনাদের পশ্চিম ত্রিপুরা জেলার আমাদের পার্টির সম্পাদক কমরেড রতন দাসকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের সংগঠনের বর্ষিয়ান নেতা কমরেড সলিল দেববর্মাকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পার্টির পলিটব্যুরোর অন্যতম সদস্য কমরেড মানিক সরকার, গণমুক্তি পরিষদের দেববর্মা সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, কর্ম পরিষদের সদস্যগণ এবং এখানে উপস্থিত সকলকে গণমুক্তি আজকের এই আলোচনা সভাতে মুখ্য বক্তা যারা রয়েছেন তারা বিস্তৃতভাবে আলোচনা করবেন। আমি প্রথম স্বীকৃতি দান সহ 4 দফা দাবিতে জুলাইবাড়ির তহসিলে আইন অমান্য আন্দোলনের সময় শান্তিপূর্ণ মিছিলের উপর আমরা ত্রিপুরা রাজ্যের অতীত যে ইতিহাস, পার্লামেন্টে আমাদের ত্রিপুরা ভূমি রাজস্ব ভূমি সংস্কার আইন এটা পাস হয় এবং ত্রিপুরায় সেই আইন চালু হয়। এই আন্দোলনটাকে বিপদে পরিচালনা করবার লক্ষ্যে এই আন্দোলন থেকে ওরা সরে যেতে চাইছিলেন বা সরে গিয়েছে। কেন এই আন্দোলন থেকে সরে গেলেন উপজাতি যুব সমিতি? ওনারা বলছেন এই দাবি উপজাতিদের দাবি, ত্রিপুরাসাদের দাবি। এই আন্দোলনে এই দাবিতে কেন অন্য অংশের মানুষ ও উপজাতি অংশের মানুষ, বাঙালি অংশের মানুষ কেন সেখানে থাকবে? এবং তখন থেকেই গণমুক্তি পরিষদ, এই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলন এটা গভীরভাবে অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন যে না, এই দাবি পূরণ করতে গেলে পরে সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষের, গণতান্ত্রিক অংশের মানুষের সমর্থন ছাড়া সম্ভব নয়। এবং পরিশেষে উপজাতি শক্তিকে বাদ রেখে এই আন্দোলন শুরু হয়। ট্রাইবেল, নন ট্রাইবেল, ভাষা, ভাষা সকলে মিলে এই আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের 1974 সালের 30শে ডিসেম্বর, আপনার 72 সালের 3 তারিখ মার্চ একটা সত্যাগ্রহ আন্দোলনের ঘোষণা দেয়। সেই মোতাবেক গোটা রাজ্যের মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়ে আন্দোলন হয় এবং আপনার দক্ষিণ ত্রিপুরা জুলাইবাড়িতেও সেই আন্দোলন সংগঠিত হয়। ট্রাইবেল, নন ট্রাইবেল উভয় অংশের মানুষের সম্মিলিত আন্দোলন ছিল। এই আন্দোলনেই সেখানে পুলিশ বিনা প্ররোচনায় কমরেড শহীদ দমনজ্যোতি প্রাণকে গুলি করে হত্যা করে এবং তার পরবর্তী সময় আমরা সকলেই জানি এই আন্দোলন দরবার গতিতে এগিয়ে যায়। গোটা রাজ্যের মধ্যে এই আন্দোলনে আরও প্রসার ঘটে এবং এটা একটা জিনিস পরিষ্কার যে আন্দোলনটা আমরা করছি, গণমুক্তি পরিষদ, তৎকালীন গণতান্ত্রিক আন্দোলন এবং বাস্তব অবস্থার নিরিখে আন্দোলনটা শুধু রাজনীতির উদ্দেশ্যেই নয়, প্রকৃতপক্ষে উপজাতিদের সমস্যার সমাধান বা উপজাতিদের সমস্যা নিরসনের জন্যই এই আন্দোলনটা সেদিন সংগঠিত হয়েছিল। এবং আপনারা দেখেছেন এই আন্দোলন
যত তেজি হচ্ছে, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, ট্রাইবেল নন ট্রাইবেল, 1978 সালে বামফ্রন্ট সরকার আসার পর এই 4 দফা দাবি একটি করে সমস্ত দাবি সেখানে পূরণ করে উপজাতিদের স্বার্থ রক্ষা করবার জন্য সেখানে উদ্যোগ গ্রহণ করে। আমরা দেখি এখানে ইতিহাসের প্রেক্ষাপট মানিকদা অবস্থা ওনারা বলবেন, আমি সেই বিষয়ে কোনো বেশি বলতে চাইছি না। এটা ঘটনা 1967 সালে উপজাতি যুব সমিতি হয়েছে এবং আজ পর্যন্ত আমাদের রাজ্যে আঞ্চলিক দল প্রায় 57-58 বছর ধরে বিভিন্নভাবে বামপন্থী বিরোধী আঞ্চলিক দলগুলো হয়েছে। তাদেরও অনেক কিছু দাবি দাওয়া ছিল, কিন্তু আমরা লক্ষ্য করলাম কি আন্দোলনটা হয়েছে, দাবিটা হয়েছে শুধু রাজনীতির স্বার্থেই। প্রকৃতপক্ষে উপজাতি উন্নয়ন, উপজাতিদের স্বার্থ রক্ষা করবার জন্য উপজাতি যুব সমিতি বলেন। তার পরবর্তী সময়ে আমরা দেখেছি আপনার 2000 সালে আইপিএফটি, 2018 সালে নতুন করে আবার আইপিএফটি এনসি দেববর্মার নেতৃত্বে এখনো আমরা দেখছি এই যে প্রত্যেক কিশোর দেববর্মার নেতৃত্বে যে ত্রিপুরা মথা দল, ওরা কি ভোটের সময় বা রাজনীতির উদ্দেশ্যেই একমাত্র স্লোগানগুলি তুলে, দাবিগুলি তুলে এটাকে কার্যকরী করবার জন্য কোনো ধরনের উদ্যোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পাই, দেখতে পাই না। আপনি উপজাতি যুব সমিতির স্লোগানের সাথে ওদের সরকারে যাওয়ার পর বাস্তব অবস্থা মিলিয়ে দেখেন। 2000 সালে একই অবস্থায় আপনারা মিলিয়ে দেখবেন। 2018 সালে তাদের যে এনসি দেববর্মার নেতৃত্বে যে আইপিএফটির যে স্লোগানটা ছিল, যে দাবিটা ছিল, সরকারে যাওয়ার পর যে দাবি, যে স্লোগান, এটার সাথে সরকারে যাওয়ার পর যে বাস্তবতা, এটা আপনারা মিলিয়ে দেখবেন। এখনো এই যে ত্রিপুরা মথার যে দাবিগুলো তুলছে, যে দাবির কথা বলছে, যে সমস্যা নিরসনের কথা বলে ত্রিপুরা সত্ত্বের কেউখানি কথা বলছে, মুক্তির কথা বলছে, কিন্তু এখন তো বলা যেতে পারে আইপিএফটি চূড়ান্ত ক্ষমতার শিখরে আছে। ওদের এমপি আছে, ওদের এমএলএ আছে, এডিসি প্রশাসনে আছে, রাজ্য সরকারের সাথে আছে এবং থানচা বলে থানচার তো চূড়ান্ত পর্যায়ে আছে। তাহলে আর কত থানচা হলে পরে ওরা উপজাতিদের স্বার্থ রক্ষা করবার জন্য যে কথাগুলো বলেছিলেন, এই কথাগুলো বাস্তবায়ন করবেন। আসলে বাস্তবায়ন করবার জন্য রাজনীতির উদ্দেশ্যেই এগুলি স্লোগান তোলা। আজকে 3রা মার্চ, গত 2 তারিখ মার্চ 2024 আমরা কি দেখলাম? পার্লামেন্ট নির্বাচনের ঠিক মুহূর্তে ত্রিপুরার সাথে বিভ্রান্তি করবার জন্য, ত্রিপুরাবাসীকে বিভ্রান্তি করবার জন্য ত্রিপুরার সাথে অ্যাকর্ড সেখানে দিল্লিতে গিয়ে অ্যাকর্ড করলেন, বললেন 6 মাস আপনারা অপেক্ষা করেন। 6 মাস তো না, আজকে তো 1 বছর, আজকে 3 তারিখ, 1 বছর 2 দিন হলো। কোথায়? অনেক দাগ জুল পিটিয়ে আপনার এই যে 2 তারিখ না 27-28 এই আগরতলা শহরে প্রথম নাকি তাদের বিশেষ অধিবেশন হচ্ছে। অধিবেশনে কি হচ্ছে? যুবকদের অধিবেশন হচ্ছে। ওয়াইটিএ যুবকদের সমস্যা নিয়ে কোনো কথা আছে? কোনো প্রস্তাব আছে? কোনো দাবি আছে? শুধু বলছে থানচা হতে হবে, থানচা হতে হবে না। থানচা তো আমরা হলাম, পার্লামেন্টের মেম্বার করলাম, আমরা বিধানসভায় গেলাম, আমরা এডিসি প্রশাসনে গেলাম, আমরা
তো আর কত খাঞ্চা চান আপনারা? অথচ হাজার হাজার টাকা যুবদের কথা সেখানে নেই। উপজাতি মহল্লায়, উপজাতি এলাকায় আজকে কি অবস্থা চলছে, সোশ্যাল মিডিয়া খুলে করে বিভিন্ন চ্যানেলগুলো খুলে করে আমরা কি দেখতে পাই? কথা আছে না। আসলে এখন মানে দু মেয়ের অতীত হয়ে যায়। জনশিক্ষা সমিতির আন্দোলন চলতে থাকে। তারা প্রায় 400 উপর স্কুল স্থাপন করেছে। সরকার থেকে কোনো পয়সা দেন, একজন শিক্ষকের বেতন দেন। গ্রামে ঘুরে ঘুরে জনশিক্ষা সমিতি তাদের পরিবারের মধ্যে যে ছেলেরা মেয়েরা 7, 8, 9, 10 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছে তাদেরকে বাছাই করে নিয়ে স্কুলগুলো চালাবার চেষ্টা করেছে। স্কুল তৈরি করেছে গ্রামের মানুষ, জঙ্গলে গেছেন, ছট কেটেছে, বাস কাটেছে, নিজেরা মাথার কাপ পায়ে ফেলেছেন, রক্ত জল পড়েছে, নিজেরা স্কুল তৈরি করেছে। তাদের ছেলে মেয়েরা একটু লেখাপড়া যারা জানেন তারাই সেখানে বিনা বেতনে এই গ্রামের ছেলেদের মেয়েদের তারা শিক্ষিত করার চেষ্টা করে। এরকম পরিস্থিতিতে রাজন্য শাসনে একজন আর্মির রিটায়ার্ড অফিসার, তিনি ত্রিপুরায় রাজাই থেকে এনেছিলেন, তিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব ছিলেন। তাদের সঙ্গে যখন জনশিক্ষা সমিতির নেতৃত্ব কথা বলেন, সরকার তো কিছু করছে না, আমরা করছি, এই স্কুলগুলোকে তো আমরা বাঁচিয়ে রাখতে চাই, আমাদের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে চাই, কেন রাজন্য শাসন সেখানে কার্যকরী ভূমিকা নেবে না? তুমি লেখাপড়া যারা মানুষ, তো ভূমিকা নাও। সে উদ্যোগ নিয়ে প্রায় 3 থেকে 350 স্কুলকে সেখানে সরকারি অনুদান দিয়ে এগুলিকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করে। সম্ভবত এই নিয়ে রাজার সাথে এই ভদ্রলোকের দ্বন্দ্ব হয়। তিনি এখানে কাজ করবার জন্য এসেছিলেন। তিনি যখন বুঝতে পারলেন এই সরকার, এই রাজন্য শাসন তারা শিক্ষার প্রসার চায় না, কাজে এখানে কোনো কাজ করা যাবে না, তাই একটা সময়ে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে শুধু ত্রিপুরা ছেড়ে না, ভারত ছেড়ে তিনি তার নিজের দেশে ফিরে যান। আমি এটা উল্লেখ করলাম, শুরু হয়েছে এই দিন। তার পরবর্তী সময়ে রাজা 1947 সালের মে মাসে প্রয়াত হয়। সেই সময়ে শুরু হয় ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গে থাকবে না, পাকিস্তানের সঙ্গে থাকবে। চক্রান্ত শুরু করে রাজ পরিবারের লোকরা, এদের নাম ধাম ইতিহাসের কথায় এখন লিখিত আছে, পত্রপত্রিকা উঠেছে। এরকম একটা জায়গায় এই যে প্রচেষ্টা, এটাকে প্রতিহত করবার জন্য ত্রিপুরার গণতান্ত্রিক শক্তি, ট্রাইবেল নন ট্রাইবেল, তাদেরকে ঐক্যবদ্ধ করে সেখানে মানুষ সোচ্চার হন যে না, ত্রিপুরা পাকিস্তানের সঙ্গে যাবে না, আমরা ভারতের সঙ্গেই থাকবো। এবং শেষ পর্যন্ত এই যে প্রচেষ্টা চক্রান্ত, সেটা প্রতিহত করে এই ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গেই থাকে। জনশিক্ষা সমিতির নামে কাজ করতে যা খুব কঠিন হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পেরেছে এর পেছনে কমিউনিস্টরা আছে, শুধু বীরেন্দ্র একজন না, এবং এরা অনেক দূরে এই আন্দোলনকে নিয়ে যাবে। কাজে এদের নেতা কর্মী সংগঠকদের কোনোমতেই স্বাভাবিকভাবে কাজ করতে যাওয়া যাবে না। এই পরিস্থিতিতে তৎকালীন জনশিক্ষা সমিতির নেতৃত্ব দশরথ দেব সহ বীরেন্দ্র দত্তদের উপস্থিতিতে অঘুর দেব বর্মা সিপিআই যিনি নেতা ছিলেন, তখন একটাই পার্টি, কমিউনিস্ট পার্টি, তারা 4-5 জন মিলে 2 দিন যাবৎ আলোচনা করে সিদ্ধান্ত করেন শুধু জনশিক্ষা সমিতির মাধ্যমে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার মধ্যে আমাদের প্রচেষ্টাকে যদি সীমাবদ্ধ রাখি তাহলে চলবে না। কাজ, খাদ্য, বাড়ি, ঘর, রাস্তা ঘাট, জল, সেচ, এই সমস্ত মিলিয়ে এটা পূর্ণাঙ্গ সচ্ছল জীবনযাত্রা নির্বাহ করতে গেলে পর এটা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন আমাদের সংগঠিত করতে হবে। এবং গণতন্ত্র চাই, স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার চাই। তাহলে কি করতে হবে? জনশিক্ষা সমিতির নামে তো কাজ করতে গেলে আমরা আক্রান্ত হচ্ছি, নতুন সংগঠন তৈরি করতে হবে। তখনই তৈরি হলো মুক্তি পরিষদ, এবং গোপনীয়তা রক্ষা করে এই মুক্তি পরিষদ কাজ শুরু করে, তার ইস্তার তৈরি করে, তার লক্ষ্য উদ্দেশ্য ঘোষণা করে, দৃষ্টিভঙ্গি সেখানে ব্যাখ্যা করার চেষ্টা করে, এবং সেই জায়গায় প্রথম সভাপতি দশরথ দেব, সাধারণ সম্পাদক অঘুর দেব বর্মা, আত্মগোপনে থেকেই তারা কাজ করছিলেন। মূল কেন্দ্রটা তখন ছিল খোয়াই,
একদিকে সদর আরেকদিকে কমলপুর। আর তখন চলিলাম বিশ্রামগঞ্জ, এই যে এলাকা, এই এলাকার মধ্যে মূলত দায়িত্ব পালন করছিলেন অগ্রদেব বর্মা, তিনি সাধারণ সম্পাদক। এই পরিস্থিতিতে তাদের উপর যখন আক্রমণ আসলো, মিলিটারি দলন করার চেষ্টা করলো, তাকে মোকাবেলা করার জন্য হাতে অস্ত্র নিতে বাধ্য হন মুক্তি পরিষদ। একে প্রতিহত করতে হবে। আরেকদিকে আমাদের অর্থনৈতিক, সামাজিক, গণতান্ত্রিক যে অধিকার তা প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। গাছ খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একটা সচ্ছল মানুষের জীবনযাত্রা গড়ে তুলবার জন্য আমরা প্রয়াস করি। তারা একটা বিকল্প কর্মসূচি নিয়ে নির্ধারিত এলাকায় মুক্তি পরিষদের নেতৃত্বে কাজ তারা শুরু করার চেষ্টা করে।